আজকে আমাদের সংবিধান বিষয়ক একটা সিরিজ প্রোগ্রাম যেটা চলছে সেটারই একটা দ্বিতীয় বক্তৃতা আমি দিব, কারণ আপনারা জানেন 2022 সালে আগামী বছর 2021 এই বছর বাংলাদেশের 50 বছর পূর্তি উদযাপন চলছে। 2022 সালে বাংলাদেশের সংবিধানের 50 বছর পূর্তি হবে। তো 50 বছর পূর্তি যে কোনো ব্যক্তি বা যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটা মাইলফলক। সেই জন্য সংবিধান সংক্রান্ত আমরা কয়েকটা সিরিজ লেকচারের আয়োজন করব। সেই সিরিজ লেকচারের অন্যতম অংশ হিসেবে আমরা আজকের বক্তৃতাটা দিব। এবং এই আমি আজকের বক্তৃতা যেভাবে প্ল্যান করেছি এটা আমার দীর্ঘদিনের একটা অনুসন্ধানের একটা প্রচেষ্টার ফল অবশ্যই। তবে সেই অনুসন্ধান এখনো শেষ হয়ে যায়নি, কারণ আমাদের লিগ্যাল হিস্ট্রিতে আইন, সংবিধান বা বিভিন্ন লিগ্যাল প্রিন্সিপালকে বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলের সঙ্গে বা ডকুমেন্টের সঙ্গে কানেক্ট করে পাঠ করার যে সংস্কৃতি এবং যে ঐতিহ্য, এটা এখনো এত শক্ত না। এটা শক্ত না বলেই আমাদের পক্ষে, আমরা যারা পিওর লিগ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি আইনে পড়াশোনা করেছি, এখন ওকালতি করি কোর্টে, আমাদের পক্ষে এই কাজগুলো করা অনেক সময় সাপেক্ষ, অনেক কষ্টকর। একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে কোনো একটা একাডেমিক ডিসিপ্লিনে প্রচুর গবেষণা হলে কাজ কত সহজ হয়ে যায়। আজকে গোলাম মুর্শিদ স্যাররা যে বিভিন্ন পাথ ব্রেকিং, বিভিন্ন গ্রাউন্ড ব্রেকিং যে গবেষণা করতে পেরেছেন বা যেসব গবেষণা আমাদের সামনে ওনারা উপহার দিতে পেরেছেন, এর কারণ হলো গোলাম মুর্শিদ স্যারদের আগের কমপক্ষে 3 থেকে 4টি জেনারেশন খুবই অসাধারণ গবেষণামূলক কাজকর্ম এবং সংগ্রহ তারা রেখে গেছে। বাংলা সাহিত্যের ক্ষেত্রে গত 100 বছরে যে বিপুল গবেষণা হয়েছে, যে দলিলপত্র সংগ্রহ হয়েছে, যে একাডেমিক পৃষ্ঠপোষণা এই একাডেমিক ডিসিপ্লিন পেয়েছে, যে অর্থনৈতিক যে ব্যাকিং পেয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রফেসরশিপ এবং বিভিন্ন গবেষণা অনুদানের মধ্য দিয়ে, ফলে বাংলাদেশের ইতিহাস গবেষণা একটা বিপ্লব তৈরি হয়েছে এবং সেটার ভিত্তিতে কিন্তু গত 30-40 বছর অনেক বড় বড় কাজ হয়েছে। তো এই প্রত্যেকটা ইতিহাস বিষয়ে কাজের জন্যই রসদ প্রয়োজন হয়, কাঁচামালের প্রয়োজন হয়, ডকুমেন্টের প্রয়োজন হয়। তো ডকুমেন্টগুলো রাতারাতি তৈরি হয় না। তো আমাদের আইনের ইতিহাস বাংলাদেশে একদমই নতুন করে আমরা টুকটাক করে আমরা কথা বলছি, পড়ছি। যেমন সংবিধানকে আজকে আমি একদম গত প্রায় 600 বছরের বা আমরা যদি চর্যাপদ থেকে ধরি গত প্রায় 800 বছরের যে একটা দিব, আমরা খুবই স্ক্যান্টি, বড় বড় মোটা দাগে যে আলোচনাগুলো করব, এগুলোর সঙ্গে প্রত্যেকটা জিনিসকে কানেক্ট করার জন্য আরো বিপুল পরিশ্রম এবং বিপুল আয়োজনের গবেষণার দরকার আছে এবং মেইন স্ট্রিমের গবেষকদের এই কাজগুলো করতে হবে। আমরা ঠিক মেইন স্ট্রিমের গবেষক না, কিন্তু যতক্ষণ পর্যন্ত মেইন স্ট্রিমের গবেষকরা উপযুক্ত, অতি জরুরি এবং প্রয়োজনীয় একটা কাজে নিজেদের নিয়োজিত না করছেন, ততদিন পর্যন্ত আমাদের মতো যারা ভাঙাচুরা এবং অনুপযুক্ত গবেষক আছি তাদের হাত গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। সো এটাই একমাত্র দুঃসাহস যে আমি কেন আজকের এই লেকচারে এই বিষয়ে লেকচার দিতে রাজি হলাম, বা এই টপিককে কেন আমি আমার টপিক হিসেবে বাছাই করলাম। তো সংবিধান, আমি অভিযাত্রা শব্দটা ব্যবহার করেছি কারণ সংবিধান আসলে আমাদের একটা অর্জন, একটা রাজনৈতিক জনগোষ্ঠীর সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক অর্জন হলো সেই জনগোষ্ঠীর সংবিধান। সংবিধান কোনো পরাজিত জাতির থাকে না, সংবিধান থাকে স্বয়ংভর, সভরিন এবং ইন্ডিপেন্ডেন্ট জাতির সংবিধান থাকে। পরাজিত জাতির বা শোষিত জাতির বা কলোনাইজড যে কমিউনিটি, তার কোনো সংবিধান থাকে না। তো 1971 সালের যে যুদ্ধ জয়ের মধ্য দিয়ে আমরা যে সংবিধান প্রণয়ন করেছিলাম, যেটা চূড়ান্তভাবে কার্যকর গৃহীত হয়েছে 4 নভেম্বর 1972 সালে, কার্যকর হয়েছে 16 ডিসেম্বর আমাদের প্রথম বিজয় দিবসে 1972 সালে। এটা একটা বিশাল একটা অভিযাত্রা। এটা বাঙালি জাতি একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে তার রাজনৈতিক আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য, তার রাজনৈতিক নিয়তি বা ডেস্টিনিকে চরিতার্থ করার জন্য একটা দীর্ঘ জার্নির একটা ফল। এটাই হলো অভিযাত্রা, যে আমরা যে সংবিধান অর্জন করলাম 1972 সালে, 1971 সালের যুদ্ধের মধ্য দিয়ে। এটা সুদীর্ঘ একটা আকাঙ্ক্ষা, একটা সুদীর্ঘ একটা অর্জনের ফল। সেই অর্জনের ইমিডিয়েট আগের সংগ্রাম বা ইমিডিয়েট আগের স্ট্রাগলটা ছিল 24 বছরের পাকিস্তান পিরিয়ডের স্ট্রাগল। 1947 থেকে 1971 সাল পর্যন্ত আমরা যে স্ট্রাগলটা বলি, এটা একদম ইমিডিয়েট স্ট্রাগল, আমাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সংবিধান প্রাপ্তির ঠিক আগের ফেজ। কিন্তু সেটাই শুরু না, এই 24 বছরেই আমাদের সংবিধানের আকাঙ্ক্ষার শুরু না। এর আগের ব্রিটিশ পিরিয়ড, এটা আমাদের একটা সাংবিধানিক একটা অগ্রযাত্রা এবং সাংবিধানিক একটা আন্দোলন এবং সাংবিধানিক আকাঙ্ক্ষার একটা সময়। ব্রিটিশদের যে 190 বছর বা 200 বছর যদি আমরা হিসাব করি, এর আগের যে ডাইনেস্টিক যে রোল, আমরা যেটা মুঘল পিরিয়ড বলি, এর আগে আমরা সালতানাতের পিরিয়ড বলি,
এই প্রত্যেকটা সময়েই রাজনৈতিক বিভিন্ন ঘটনা দ্বারা ওই সময় আন্দোলিত হয়েছে, এবং প্রত্যেকটা রাজনৈতিক ঘটনা, দুর্ঘটনা এবং প্রতিঘটনা দ্বারা মানুষের অধিকার এফেক্টেড হয়েছে। তার অধিকার অর্জন এবং অধিকারের যে প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষার যে বাস্তবতা, এই বাস্তবতা প্রভাবিত হয়েছে। ফলে এই প্রত্যেকটা ঘটনার মধ্যে একটা সাংবিধানিক আকাঙ্ক্ষার একটা ফিচার বা একটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া সম্ভব। তো আমাদের সংবিধানকে ঠিক এইভাবে ইতিহাসের প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা আন্দোলন এবং সংগ্রামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখার এখনো পর্যন্ত কোনো প্রচেষ্টা হয়েছে বলে আমার জানা নেই। কিন্তু এই যে আস্তে আস্তে আমরা যে কাজ শুরু করেছি, আশা করি ভবিষ্যতে এগুলো আরো বড় আকারে খোঁজ বা অনুসন্ধান হবে। তো সংবিধান যখন বলি আসলে আমরা কি মিন করি, আমরা কি বুঝাই, খুবই ছোট্ট একটা ফ্রেজ, 3টা ফ্রেজ আমি বলি, যেটা আমাদের বাংলাদেশের সাংবিধানিক লিটারেচারের মধ্যে আছে। সেটা হলো সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। একদম সহজ অর্থে বললে কোনো একটা সংবিধান এই 3টা জিনিসের গ্যারান্টি দেয়। যে কোনো দেশের, বিশ্বের যে কোনো দেশের সংবিধান বলতে আমরা যখন আধুনিক সংবিধান বলতে আমরা যখন বুঝবো, তখন এই 3টা জিনিসকে বুঝবো: সাম্য, সেন্স অফ ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি এবং সোশ্যাল জাস্টিস। এই 3টার বাইরে সংবিধানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটা হলো যে রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর বিন্যাস। তো সংবিধান এবং শাসনতন্ত্রের পার্থক্যটা এখানে। আপনারা দেখবেন যে 1972-এ আমরা যে দলিল প্রণয়ন করছি, এর নাম দিয়েছি সংবিধান, এবং এটা খুব ইংরেজি কনস্টিটিউশনাল, বাংলা হিসেবে এটা খুবই সক্ষম এবং খুবই উপযুক্ত একটা নাম হয়েছে। এর আগে আপনি পাকিস্তান আমলে এবং পাকিস্তানের আগে লেট ব্রিটিশ পিরিয়ডে সংবিধান শব্দটা পাবেন না। সেখানে সংবিধান অর্থে সবসময় শাসনতন্ত্র শব্দটা ব্যবহার করা হয়েছে, এবং সত্যই শাসনতন্ত্র শব্দটা ওই সময়ের জন্য খুবই যথোপযুক্ত ছিল, কারণ তখন শুধু শাসনই মুখ্য বিষয় ছিল রাজনৈতিক সংগ্রামের। এবং শাসন শব্দের সঙ্গে কিন্তু অধিকারের একটা বিরোধ আছে, কারণ আপনি যাকে শাসন করেন তাকে অধিকার নাও দিতে পারেন, বা অধিকার দেওয়াটা আপনার জন্য বাধ্যতামূলক না। যেমন ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে কিন্তু আমাদেরকে অধিকার দেয়নি। ব্রিটিশ আমলের সাথে বাংলাদেশ আমলের সবচেয়ে বড় পার্থক্য হলো বা মিলটা বলি, বাংলাদেশ আমলেও একটা সরকার আছে যারা আমাদেরকে শাসন করে, ব্রিটিশ আমলেও একটা সরকার ছিল যারা আমাদেরকে শাসন করেছে। এটা হলো মিল। সরকার ছিল এবং আমরা শাসিত হয়েছি, আমাদেরকে শাসন করেছে। কিন্তু সবচেয়ে বড় পার্থক্য হলো বাংলাদেশ আমলে যে সরকার বা যে শাসনের মধ্যে আমরা আছি, এর মধ্যে আমাদের গ্যারান্টিড, আমাদের নিশ্চিত কিছু অধিকার আছে, যেটা কোনো সরকার বা কোনো কর্তৃপক্ষ বা কোনো এজেন্সি কেউ এটা ভায়োলেট করতে পারবে না, এটা লঙ্ঘন করতে পারবে না আইনত, লিখিতভাবে। বাস্তবে অনেক কিছু হয়, আমরা সেটা অন্য চ্যাপ্টারে আলোচনা করতে পারি। কিন্তু প্রথমে আমরা অন প্রিন্সিপাল বা নীতিগতভাবে কি আমরা এগ্রি করেছি, এটা খুব ইম্পর্টেন্ট বোঝা। তো ব্রিটিশ আমলে আমাদের শাসন ছিল, আমাদের শাসনকর্তা ছিল, কিন্তু আমাদের গ্যারান্টিড কোনো রাইট ছিল না। সো এই জন্যই ইন্টারেস্টিং হলো সংবিধানের আলোচনায় এটা বোঝা যে আধুনিক সংবিধানেই একমাত্র, আধুনিক কনস্টিটিউশনে একমাত্র গ্যারান্টিড রাইট থাকে, অধিকার থাকে নাগরিকদের। যেমন গ্যারান্টিড কয়েকটা অধিকারের বলি আপনাদেরকে, নমুনা বলি। আমাদের সংবিধানে আছে যে আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান, ধনী গরিব নির্বিশেষে, সাদা কালো নির্বিশেষে, বংশ নির্বিশেষে, এলাকা নির্বিশেষে, যে যেখানে সবাই সমান। সরকারি চাকরিতে সবাই সমান অধিকার পাবে, কাউকে বিনা বিচারে আটক করা যাবে না, কাউকে অ্যারেস্ট করা যাবে না, কাউকে অ্যারেস্ট করে নির্যাতন করা যাবে না, কাউকে পুলিশ কাস্টডিতে নির্যাতন করা যাবে না, কাউকে দাস বানানো যাবে না, কাউকে জোর করে কাজ করানো যাবে না। আমার মিছিল করার অধিকার আছে, আমার সভা সমাবেশ করার অধিকার আছে, আমার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে, আমার চাকরি করার অধিকার থাকবে, আমার ব্যবসা করার অধিকার থাকবে, আমার সম্পত্তির অধিকার থাকবে। সম্পত্তির অধিকার অর্থ হলো আমি ইচ্ছে করলে সম্পত্তি কিনতে পারবো, আমি ইচ্ছে করলে আমার সম্পত্তিতে নির্বিঘ্নে বসবাস করতে পারবো, আমি ইচ্ছে করলে আমার সম্পত্তি বিক্রি করতে পারবো। এই 3টে জিনিসকে একসঙ্গে মিলে সম্পত্তির অধিকার বলে। তো এই যে গ্যারান্টিড অধিকারগুলো, এগুলো সংবিধানহীন দেশে থাকে না, সংবিধানহীন সরকার ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থায় থাকে না। তো আমরা যখন বলি চর্যাপদ থেকে 1972 পর্যন্ত আমাদের একটা সাংবিধানিক অভিযাত্রা আছে, এর মধ্য দিয়ে আমরা 1971 সালের যুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান বা যে অধিকারের দলিল আমরা প্রতিষ্ঠা করব, আমরা যে দলিল আমরা অর্জন করব বা যে দলিল আমরা গ্রহণ করব, সেই দলিলের আকাঙ্ক্ষার একটা যাত্রাকে বোঝাচ্ছি। ঠিক আধুনিক অর্থে যে সংবিধান বলে সেরকম কোন সাংবিধানিক দলিল ওই আমলে ছিল না, চর্যাপদে ছিল না, পৃথিবীর কোথাও ছিল না। ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলে আপনাদেরকে, আমাদের চর্যাপদকে যে সময়ের কালের বা রচনা বলা হয়, যেমন মনে করেন বখতিয়ার খিলজি
এক একটা মত আছে এখানে চর্যাপদের রচনাকাল নিয়ে। তারপরে যদি আমরা দ্বাদশ শতাব্দী যদি ধরি, বখতিয়ার খিলজি এখানে মানে বঙ্গে এসেছিলেন 1204 বা 1205 সালে বলা হয়। চর্যাপদের রচনাকাল স্ট্রং যে মতামতগুলো আছে তার মধ্যে একটা হলো যে এই সময়ের দিকে একাদশ দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদগুলো রচিত। ঠিক একই সময়ে ইংল্যান্ডে ম্যাগনা কার্টা নামে খুব গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দলিল প্রণয়ন করা হয়। ম্যাগনা কার্টা রাজনৈতিক একটা পলিটিক্যাল ডকুমেন্টস, চর্যাপদ কোনো পলিটিক্যাল ডকুমেন্টস না, এটা একটা সাহিত্যিক ডকুমেন্টস, কিন্তু এর সময়কালের একটা স্ট্রাইকিং একটা সমসাময়িকতা আছে। প্রায় একই সময়ে বিশ্বের দুটো জায়গায় দুটো দলিল তৈরি হচ্ছে। এর মধ্যে ম্যাগনা কার্টায় কিছু অধিকার ছিল, মানে আধুনিক অর্থে আমরা যে গ্যারান্টিড অধিকার বলি, এরকম গ্যারান্টিড অধিকারের কয়েকটা জায়গায় নিশ্চয়তা ছিল। কিন্তু মজার বিষয় হলো সেই গ্যারান্টিড অধিকারগুলো বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষের মধ্য দিয়ে শুধু স্বীকার করে নেওয়া হয়েছে, কিন্তু ওই অধিকারগুলো যথাযথভাবে প্রযুক্ত হতো বা প্রয়োগ হতো এবং সেগুলো রাষ্ট্রীয় আদর্শ বা সরকারের প্রশাসনিক আদর্শ হিসেবে পালিত হতো এবং মান্য করা হতো, এরকম কিন্তু ছিল না। ফলে ম্যাগনা কার্টা 1215 সালে গ্রহণ করার পরও এই অষ্টাদশ শতাব্দী বা ঊনবিংশ শতাব্দী সাল পর্যন্ত, বা আরো স্পেসিফিক্যালি বলে ইউনিভার্সাল হিউম্যান রাইটস এর যে ডিক্লারেশন 1948 সালে যেটা গ্রহণ করা হয়েছে, এই সময় পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড মানে গ্যারান্টিড অধিকার, নিশ্চিত অধিকারের কিছু অধিকারের তালিকা অর্জনের জন্য মানব সভ্যতাকে বহু বছর 600, 700, 800 বছর সংগ্রাম করতে হয়েছে। ফলে আমাদের সংবিধান অর্জনের আকাঙ্ক্ষার উৎপত্তি আমাদের জাতি গঠনের উৎপত্তি শুরুর সময় থেকেই। যে কোনো একটা পলিটিক্যাল কমিউনিটি, যে কমিউনিটি যুদ্ধ করে, যে কমিউনিটি নিজের জন্য একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে, যেমন আমরা বাঙালি জাতি করেছে, যে কমিউনিটি নিজের একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং সেই রাষ্ট্রের জন্য একটা সাংবিধানিক আদর্শের প্রতিফলনের জন্য এবং এর প্রতিষ্ঠার জন্য একটা সংবিধান গ্রহণ করে, সেই পলিটিক্যাল কমিউনিটি তার রাতারাতি গড়ে ওঠে না, একদিনে গড়ে ওঠে না। তো এটার একটা বহু বছর ব্যাপী এটার একটা আকাঙ্ক্ষার একটা উত্থান এবং একটা বিবর্তন আছে। তো আমরা বাংলাদেশে এবং বাঙালি যে কমিউনিটি যা 1971 সালে যারা মানে নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, তাদের জাতিগত উত্থান বা বিকাশের দিক দিয়ে একদম এখনো পর্যন্ত আদিমতম বা সবচেয়ে প্রাচীনতম যে বিন্দু হিসাবে আমরা চর্যাপদকে ধরে নিই, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। একসঙ্গে কালেকটিভলি রেফার করার মতো খুব চমৎকার একটা ডকুমেন্ট, যে চর্যাপদ আমাদের বাঙালি এবং বাংলাদেশের মানুষের এবং বাংলা ভাষী মানুষের আদিমতম বা প্রাচীনতম একটা নিদর্শন হিসেবে। তো চর্যাপদে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক বিভিন্ন আচার আচরণ, সামাজিক অনেক দৃষ্টিভঙ্গির কিন্তু পরিচয় পাওয়া যায়। এর মধ্যে শাসন শব্দটা খুবই ইম্পর্টেন্ট। শাসন শব্দটা পরবর্তীতে অনেক জেনারেল শব্দ হয়েছে, কিন্তু শাসন শব্দের একটা স্ট্রিক্ট লিগ্যাল মিনিং আছে। শাসন মানে আসলে রেগুলেশন। শাসনের একটা অর্থ কন্ট্রোল, এটা জেনারেল অর্থ, আর শাসনের আরেকটা অর্থ কিন্তু রেগুলেশন। রেগুলেশন মানে হলো কাউকে পরিচালিত করা, কাউকে নিয়ন্ত্রণ করা। তো চর্যাপদে শাসন শব্দটা আছে, যেটা এক অর্থে একটা লিগ্যাল ওয়ার্ড এবং সাংবিধানিক দৃষ্টিতেও খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, কারণ সংবিধানের অর্থই হলো আসলে রেগুলেশন, বা কনস্টিটিউশনের অর্থই আসলে কোনো কিছুর পরিচালনা বিধিকে কনস্টিটিউশন বলে। যেমন আমাদের বিভিন্ন এখনো পর্যন্ত এবং আগেও ইউরোপেও, আমেরিকায় এবং বাংলাদেশেও বিভিন্ন সংগঠনের, বিভিন্ন সভা সমিতির যে পরিচালনার যে বিধি, আমরা এগুলোকে গঠনতন্ত্র বলি। তো এই যে গঠনতন্ত্র, এটাই আসলে কনস্টিটিউশন। এবং সাধারণ গঠনতন্ত্র থেকে মানে রাষ্ট্রের গঠনতন্ত্রকে আলাদা করার জন্য মূলত আমরা নাম দিয়েছি সংবিধান, যে এটা সাধারণ গঠনতন্ত্র না, এটা একটা রাষ্ট্রের গঠনতন্ত্র। রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই জন্য আমরা একটা নাম দিয়েছি সংবিধান, এবং চমৎকার একটা নাম বাছাই হয়েছে। তো চর্যাপদে দণ্ড শব্দের উপস্থিতি আছে, শাসন শব্দের উপস্থিতি আছে, যেটা ওই সময়ে আর্লিয়েস্ট বেঙ্গলি কমিউনিটি বা বাংলাভাষী বা বাঙালি সম্প্রদায়ের মধ্যে এক ধরনের সামাজিক শাসন এবং সামাজিক যে অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক যে ছিল, বিদ্যমানতা ছিল, সেটা এক ধরনের খুব সুস্পষ্ট ইঙ্গিত দেয়। তো চর্যাপদগুলো রচিত হয়েছে বৌদ্ধ আমলের যে পণ্ডিত এবং এদের দ্বারা, অনুসারী ব্যক্তিদের দ্বারা। সেগুলোর সময়কাল একাদশ দ্বাদশ শতাব্দী হলেও তারা যে ধর্মে বিলং করতেন, যে ধর্মে বিশ্বাসী ছিলেন, যেমন বৌদ্ধ মতাদর্শী বা এক ধরনের সহজীয় সম্প্রদায়গত ধর্মীয় বা তান্ত্রিক যে সাধক সম্প্রদায়ের তারা ছিলেন, তাদের এই সম্প্রদায়ের
উত্থান এবং বিবর্তন কিন্তু ঠিক একাদশ দ্বাদশ শতকে না, এর উত্থান এবং বিবর্তন, এর মানসিক গড়নের পরিপোষণ ঘটেছে কিন্তু এর আগের আরো 300, 400, 500 বছর বেশি। ফলে চর্যাপদে আমরা যে মানুষদের স্কলারলি যে কন্ট্রিবিউশন দেখি, চর্যাপদে আমরা যে মানুষদের জীবনযাপন এবং যে মানুষদের দুঃখ বেদনা অর্জন এবং বিসর্জনের যে গল্পগুলো দেখি এবং যে প্রকৃতি যে বর্ণনা পাই, তারা ঠিক ওই সময়ের তৈরি না, তারা এর আগের প্রায় 500 বছরের একটা কমিউনিটির স্মৃতি, চিন্তা এবং সমাজ গঠনের উত্তরাধিকার হিসেবে বিবর্তিত হয়েছেন। ফলে এইসব চিন্তার মধ্যে কিন্তু শুধু চর্যাপদের সময়কাল না, এর আগের সময়কালের সম্প্রদায়গুলোর মানুষগুলোর মানে চিন্তার এবং তাদের ভাবনারও কিন্তু ছাপ খুব সুস্পষ্ট, এটা ঐতিহাসিকভাবে এভাবে মেনে নিতে হবে। তো চর্যাপদের যে জীবন, মানে চর্যাপদের যে কয়েকটা পাওয়া গেছে, কবিতা পাওয়া গেছে, এর মধ্যেও কিন্তু মানে ওই সমাজের গঠনের মধ্যে যে বিভেদ, এর মধ্যে যে অত্যাচার এবং বঞ্চনা, এর মধ্যে যে ক্ষুধা এবং এর মধ্যে যে মানে সামাজিক যে ভেদাভেদ, এগুলো কিন্তু খুব স্পষ্ট। মানে ডম্বিকে যখন মূল সমাজ থেকে বের করে একটা অচ্যুত একটা গ্রামের বাইরে একটা পাহাড়ের কাছে যখন নির্বাসনে দেওয়া হয়, এটা কিন্তু মানে সামাজিক একটা পরিস্থিতির একটা ইঙ্গিত দেয়। এবং এইরকম ইঙ্গিত সেই সমাজে দেওয়া, মানে সেই সমাজে বিদ্যমান, যে সমাজে তখনো পর্যন্ত মানুষের মধ্যে ঐক্য এবং সাম্যতার ভিত্তি তখনো পর্যন্ত ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত না। আমরা এখন ইতিহাস থেকে জানি যে মানুষে ঐক্য এবং সাম্যতা রাষ্ট্রীয়ভাবে বা বৃহত্তর অর্থে সামাজিকভাবে ঐক্য এবং সাম্যতার যে আদর্শ, এটা এখনো পর্যন্ত পুরোপুরি প্রতিষ্ঠিত না, কিন্তু এখন অনেক ব্যাপক অর্থে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত নানাভাবে। কিন্তু এগুলো অতি প্রাচীনকালে ঠিক এরকম ছিল না, ঠিক চর্যাপদের সময় এরকম ছিল না। কিন্তু মানে সামাজিক ভেদাভেদ যেমন ছিল, যেগুলো সাংবিধানিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক, আবার এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষাৎ পাওয়া যায়। আমি 2-3টা ঘটনা জাস্ট উদাহরণ হিসেবে আপনাদেরকে বলবো, যে সাংবিধানিক আদর্শ বলতে আমরা যে নিশ্চিত অধিকার এবং সাম্যের যে চেতনা, সকল নাগরিক সমান, সকল মানুষ সমান, মানুষ শুধু মানুষ হিসেবেই তার একটা মৌলিক একটা অধিকার আছে, তাকে কোনো ধর্মের ভিত্তিতে প্রথমে যাচাই করা যাবে না বা তার অধিকারকে নির্ণয় করা যাবে না, সে শুধু মানুষ, শুধু এই কারণেই তার কিছু ইন্ট্রিনজিক বা ইনহেরেন্ট বা অবিচ্ছেদ্য কিছু অধিকার আছে। এই যে মানুষের মনুষ্যত্ব সত্তার যে একটা গভীর উপলব্ধি এবং স্বীকৃতি রাজনৈতিকভাবে, এর উপাদানও কিন্তু তখনো পর্যন্ত ছিল। সাম্যের ধারণা তখন নানাভাবে তখন ছিল। তো 1971 পর্যন্ত আমরা যে সাম্যের চিন্তাধারা প্রভাবিত হব, আমরা যে রাজনৈতিক আদর্শ দ্বারা প্রভাবিত হব, এই প্রভাবের উপাদানগত মানে উত্থান, এই প্রভাব সময়ের উপাদানগত যে সৃষ্টি, এগুলো অনেক আদিকাল থেকেই আমাদের জনগোষ্ঠীর মধ্যে ছিল বলেই পরবর্তীতে আমরা বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে অবশেষে 1971 পর্যন্ত আমরা উত্তীর্ণ হতে পেরেছি এবং আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের আদর্শের ভিত্তিতে আমরা করতে পেরেছি, আমরা উদ্যোগ নিতে পেরেছি বা আমরা সাহস করতে পেরেছি। তো হলায়ুদ মিশ্রের শেখ শুভোদয়া নামে একটা আছে, একটা বই আছে, অনেক প্রাচীন বই আমাদের এই অঞ্চলের, এবং বলা হয় এটা প্রায় লক্ষণ সেনের সমসাময়িক কালে লিখিত। হলায়ুদ মিশ্র হলো ভদ্রলোক যিনি এটা লিখেছেন। এই বইয়ের বা এই পাণ্ডুলিপির এর নিয়ে পারফেক্টনেস নিয়ে বা টেক্সটের সময়কাল নিয়ে বিভিন্ন আছে, পণ্ডিতের মধ্যে বিভিন্ন আছে, মত পার্থক্য আছে, বা সেটা নিশ্চয়ই ঐতিহাসিক কারণে থাকবে এবং সেটা নির্ণয়ের প্রচেষ্টাও থাকবে। কিন্তু আমাদের উদ্দেশ্য আজকে এটা না, আমরা ধরে নিচ্ছি এটা খুবই প্রাচীন একটা পাণ্ডুলিপি, হলায়ুদ মিশ্রের যে শেখ শুভোদয়া। তো ওইখানে একটা ঘটনা আছে এরকম যে রাজা রামপালের এক সন্তান ছিলেন, পুত্র ছিলেন, তার নাম হলো যক্ষপাল। মানে আমি এটা চর্যাপদের আগের ঘটনায় যাচ্ছি, তারপরে আমি চর্যাপদ পরবর্তী একটা ঘটনা বলবো, তারপরে আরো অতি সাম্প্রতিক প্রাক ব্রিটিশ আমলের একটা গল্প বলবো। এই তিনটাকে কানেক্ট করবো কিভাবে সাংবিধানিক চেতনা একটা কমিউনিটি বা একটা রাজনৈতিক জনগোষ্ঠীর মনে, মননে, চিন্তা এবং চেতনায় এটা জেগে থাকে, এটা উপস্থিত থাকে, এটা সবসময় স্ফুরিত হয় না, এটা সবসময় একটা বৈশ্বিক চেতনার সাথে সাথে ধারণ করে না। কিন্তু 1971 পর্যন্ত বা 72 পর্যন্ত এসে যে রাজনৈতিক জনগোষ্ঠী আমরা সংবিধান প্রণয়ন করব,
তাদের সেই রাজনৈতিক চেতনার মধ্যে এটা বহু আগে থেকে যে জারি ছিল, বা যে কোনো জাতি বা যে কোনো রাজনৈতিক জনগোষ্ঠীর মধ্যেই যে সাংবিধানিক অধিকার ভিত্তিক সাম্যের এই চেতনা থাকে, এইটা প্রমাণ করা যাবে বিভিন্ন গল্প থেকে। আমি বাংলাদেশের বা বাঙালি কমিউনিটির জন্য আমি একটা প্রমাণ দিচ্ছি। যেমন রামপালের পুত্র ছিলেন, রামপাল কিন্তু রাজা, তার পুত্র হলো যক্ষপাল। যক্ষপাল একজন বণিক বধূকে ধর্ষণ করে, তার অসম্মতিতে তার শ্লীলতাহানি করে ধর্ষণ করে। তো ধর্ষণের বিচার হবে, কারণ এটা অপরাধ। এবং এই বিচারের জন্য আহ এর আগেও সে অনেকগুলো খারাপ কাজে জড়িত ছিল, এবং রাজার যে অমাত্যরা এবং রাজার যে পরামর্শ, তার নানাভাবে যক্ষপালের এইসব নানা দুর্নীতি, অনিয়ম এবং অপকর্মের শাস্তি বিধানের জন্য রাজাকে পরামর্শ দিয়েছে, কিন্তু রাজা এই ক্ষেত্রে খুব একটা সফল হয়নি যক্ষপালকে এইসব কাজ থেকে বিরত রাখতে পারে। কিন্তু অবশেষে যখন ধর্ষণের অভিযোগ আসতো, তখন রাজার উপরে প্রচন্ড প্রেশার তৈরি হতো। এবং এই যে রাজা বিচার করবে তার সন্তানের, এখানে রাজা নিজেই বিচারক, এবং রাজা এতদিন ছোটখাটো অন্যান্য অপরাধের বিচার যে করলেন না, এটা রাজার এক ধরনের স্বেচ্ছাচারিতা খুব বোঝা যায়। এখন যখন ধর্ষণের অভিযোগ উঠলো সন্তানের বিরুদ্ধে, যদিও সে রাজার সন্তান, কিন্তু তাকে এবার বিচার করতে হবে, তার উপরে যে প্রেশার ক্রিয়েট হলো, এতে করে বোঝা যায় যে রাজা এক যে মন্ত্রিমন্ডলী নিয়ে বা যে পরামর্শক সভা বা কাউন্সিলরদেরকে নিয়ে যে রাজ্য পরিচালনা করতেন, তাদের প্রভাব ছিল, এবং বেশ বড় এবং গুরুতর গভীর প্রভাব ছিল। আর নাহলে তার ছেলেকে মানে বিচার করার জন্য রাজি করানো এত সহজ না, যেহেতু রাজার ছেলে হিসেবে সে অনেক কিছুতে প্রিভিলেজ বা অনেক কিছুতে সে ইনডেমনিটি বা অব্যাহতি সে কল্পনা করতে পারে। তো যক্ষপালকে বিচারের জন্য রাজা বাধ্য হলেন, এবং বিচারে আহ, রাজা তাকে মৃত্যুদণ্ড দিলেন। মানে পিতা আপন সন্তানকে মৃত্যুদণ্ড দিতে বাধ্য হলেন। এবং এখানে দুটো জিনিস, একটা হলো যে সংবিধানের দুটো পার্ট আমি বলছি। একটা হলো যে শুধুই সরকার এবং রাষ্ট্রের ক্ষমতা বন্টনের বিষয়গুলো আলোচিত হয়, যেমন বাংলাদেশের সংবিধান। পৃথিবীর যে কোনো সংবিধানকেই এর দুইটা বড় দাগে ভাগ করে নেওয়া যাবে। একটা হলো যে একটা রাষ্ট্রে কোন কোন সরকারি ক্ষমতা বা রাষ্ট্রীয় ক্ষমতাগুলো কোন কোন এজেন্সি বা কোন কোন এগুলো ব্যবহার করবে, কারা কারা ব্যবহার করবে, এগুলো লিখেছি। এবং এর বাইরে হলো জনগণের মানে অলঙ্ঘনীয় কিছু থাকবে, অধিকার থাকবে। সে অধিকারগুলো কোনো অবস্থাতে লঙ্ঘন করা যাবে না, যতক্ষণ না ওই সিটিজেন বা ওই নাগরিক কোনো অপরাধ করেছে। অপরাধ করলে অবশ্যই তাকে শাস্তি দেওয়া যাবে, কিন্তু অপরাধ না করলে তাকে কিছু কিছু অধিকার থেকে কোনো অবস্থাতে বঞ্চিত করা যাবে না। তো এই যে দ্বিতীয় যে জিনিসগুলো সংবিধানের, এগুলো আধুনিক কালের সংবিধানে ঢুকেছে সারা পৃথিবীতে। মানে সারা পৃথিবীর মানব জাতির সকল অর্জনের মধ্যে এক ধরনের একটা সমরূপতা আছে, একটা সাযুজ্য আছে। পৃথিবীর মানব সভ্যতা নানাভাবে বিচ্ছিন্ন থাকলেও, গ্লোবালাইজেশন বহু আগে 800 বছর আগে না থাকলেও, মানুষের অর্জনের মধ্যে এক ধরনের সমরূপতা ছিল, সাযুজ্যতা ছিল। তো সংবিধানগুলোর দিকে তাকালে ওইটা দেখা যায়। সংবিধানে মানুষের কিছু নাগরিকদের অলঙ্ঘনীয় অধিকার থাকবে, এটা আদি সংবিধানগুলোর বৈশিষ্ট্য ছিল না, এগুলো আধুনিক সংবিধানগুলোর বৈশিষ্ট্য। এমনকি আধুনিক কালের সংবিধানের মধ্যে সর্বপ্রাচীন সংবিধান এবং সবথেকে প্রশংসিত সংবিধান বলা হয় আমেরিকান কনস্টিটিউশনকে। আমেরিকান কনস্টিটিউশনও যখন 1786 সালে যখন চূড়ান্ত করা হয়, তখনও কিন্তু নাগরিকদের অলঙ্ঘনীয় বা গ্যারান্টিড অধিকারগুলোর তালিকা ওইভাবে নিশ্চিতভাবে দেওয়া ছিল না। আধুনিক সংবিধানে আমেরিকার সংবিধানেও নাগরিকদের অলঙ্ঘনীয় অধিকার সমূহের তালিকা আরো 5 বছর পরে 1791 সালে সংবিধানে যুক্ত করা হয়েছে। এই যে 1791 সালে সংবিধানে লিখে কতিপয় অধিকার অলঙ্ঘনীয় মর্মে ঘোষণা করে সংবিধানেই ঢুকিয়ে দেওয়া, এইটা হলো আধুনিক সংবিধানের লক্ষ্য। এই 1791 সালের আধুনিক সংবিধানের আগে ছিল শুধু সংবিধান, এই অর্থে যে এটা শুধু রাষ্ট্রের ক্ষমতা কাঠামো এবং এর বিভিন্ন অফিস সময়ের বর্ণনা এবং ক্ষমতা বন্টনের কথা বলবে। নাগরিকদের অলঙ্ঘনীয় অধিকারের কোনো গ্যারান্টি ওই সংবিধানগুলোতে থাকতো না, এই জন্য শাসনতন্ত্র বলা খুবই সংগত। তো আপনারা জানেন 1791 সালে আমেরিকান কনস্টিটিউশনে যখন নাগরিকদের অধিকারের এই তালিকা ঢুকানো হলো, এর মাত্র 2 বছর আগে 1789 সালে ফ্রান্সেও কিন্তু অনেক বড় এক ঘটনা ঘটেছে, ফ্রান্স রেভলিউশন বলে যেটা। এবং সেই রেভলিউশনের সূত্রেও কিন্তু একটা অসাধারণ, বৈশ্বিকভাবে প্রশংসিত এবং মানুষের সভ্যতার বিবর্তনের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ একটা দলিল, একটা সংবিধান তারা প্রণয়ন করেছিল, রাইটস অফ ম্যান বলে। রাইটস অফ ম্যান এন্ড দ্য সিটিজেন, ফ্রান্স মানে ফরাসি বিপ্লবের ফল হিসেবে বা ফসল হিসেবে। ওইখানেও কিন্তু অধিকারের তালিকা ছিল। এই যে ফরাসি বিপ্লব 1789 এবং আমেরিকান কনস্টিটিউশনের অধিকারের তালিকা সংযুক্ত করা 1791, এই সময়গুলোর মধ্য দিয়ে আধুনিক সংবিধানের যে সকল বৈশিষ্ট্য নিয়ে উত্থান ঘটে, যে সংবিধান শুধুই
রাষ্ট্রের ক্ষমতা ভাগাভাগির কথা বলবেন না, কোন কোন মিনিস্ট্রি কোন ক্ষমতা ভোগ করবে শুধু এটাই বলবে না, সে নাগরিকদের অলঙ্ঘনীয় কিছু অধিকারের কথাও বলবে। এটা হলো আধুনিক সংবিধানের উত্থান। এবং বাংলাদেশের সংবিধান 1972 সালে আমরা যেটা গ্রহণ করেছি, এটা পৃথিবীর অন্যতম আধুনিকতম সংবিধান। তো এর আগের সংবিধানগুলোতে শুধু সরকারের ক্ষমতা থাকতো। তো শেখ সুবোধয়ের যে গল্প আমি বললাম, যক্ষপালের শাস্তির যে বিধানের কথা বললাম, এতে করে সরকারি ক্ষমতার বা রাষ্ট্রের ক্ষমতার একটা সুন্দর একটা বিভাজন দেখা যায় এবং রাজার কর্তব্যের বাধ্যবাধকতার একটা সুন্দর একটা বর্ণনা পাওয়া যায়। যে এখানে রাজা নিজের সন্তান সে অপরাধী হওয়ার কারণে তাকে চরম শাস্তি দিতে হয়েছে এবং চরম শাস্তির মধ্য দিয়ে তাকে সন্তান হওয়া সত্ত্বেও তাকে মৃত্যুদণ্ডের বিধান দিতে হয়েছে। এইটা হলো সুবিচারের চেতনা, এটা হলো অধিকারের চেতনা, এটা হলো আইনের নিরপেক্ষ প্রয়োগের চেতনা। এই যে প্রত্যেকটা জিনিস হলো সাংবিধানিক উপাদান। মানে কোনো একটা রাষ্ট্রে বা সরকারে এই জিনিসগুলো যখন গ্যারান্টিড থাকে তখন বলা যায় ওই রাষ্ট্রের সংবিধান আছে। যখন এই জিনিসগুলো যখন গ্যারান্টিড না বা নিশ্চিত না, তখন বলতে হবে ওই রাষ্ট্রে বা ওই দেশে সংবিধান নেই। তো তখনও পর্যন্ত শেখ সুবোধের কথা যখন বলছি, চর্যাপদের মানে চর্যাপদের আগের ঘটনা বা আগের কাহিনী বা চর্যাপদের সময়ে বা পরবর্তীতেও যখন সুলতানরা এই দেশ চালিয়েছে, যখন মুঘলরা সুবাদাররা এই দেশ চালিয়েছে, যখন নবাবরা এই দেশ চালিয়েছে, তখন আধুনিক অর্থে কোনো সংবিধান ছিল না, কিন্তু সাংবিধানিক বিভিন্ন রীতিনীতি ছিল। তাদের কোটাল ছিল, তাদের ফৌজদার ছিল, তাদের রাজারাজরা ছিল, তাদের মন্ত্রী ছিল, তাদের বিভিন্ন প্রদেশ ছিল, প্রদেশগুলোতে ক্ষমতার বিভাজন ছিল, তাদের বিচার করার ভিত্তি ছিল, মানুষকে গ্রেপ্তার করে আনার বিভিন্ন প্রসেস ছিল, তার বিচারের বিভিন্ন প্রক্রিয়া ছিল এবং জেল বা জরিমানা করার বিভিন্ন প্রক্রিয়া ছিল। এই প্রত্যেকটা জিনিসই সাংবিধানিক উপাদান। যেমন মুঘল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন দেশে কেমন ছিল, সুলতানাত আমলে এখানে জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল, এগুলোর খুব গুরুত্বপূর্ণ সুন্দর বর্ণনা পাওয়া যায়। আমি ডিটেল করলাম না, শুধু বললাম যে এই যে সরকার বা রাষ্ট্রের বা রাজ্যের বা রাজার ক্ষমতা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে ব্যবহার করবে, এগুলো সাংবিধানিক ক্ষমতা বিভাজনের আলাপ, এগুলো সাংবিধানিক ক্ষমতা বন্টনের উপাদান, এগুলো সাংবিধানিক ভাবে পাঠের সুযোগ আছে। দ্বিতীয় ঘটনা আমি যেটা বলতে চাচ্ছি, একটা ঘটনা আছে, এটা বিভিন্ন শিশুদের বিভিন্ন বইয়ে আমি দেখেছি, গল্প আকারেও, এটা নীতি শিক্ষার একটা গল্প আকারে বিভিন্ন বই আমি জিনিসটা আছে আমি লক্ষ্য করেছি এবং এটা খুব গুরুত্বপূর্ণ। আসলে নীতি শিক্ষার খুবই অপরিহার্য একটা সুন্দর একটা ঘটনা বলে এটা। এবং আমি এখন যে ঘটনাটা বলবো, এটা বৃহৎ বঙ্গ নামে যে দীনেশচন্দ্র সেনের যে 2 খণ্ডের যে বই আছে, সেই বইয়ে আমি গল্পটার দিয়েছি, গল্পটার পরিবেশন দেখেছি, গল্পটাকে দিয়েছেন। আমি এটা মমতাজুর রহমান তরফদার যে হোসেন শাহী বেঙ্গল নিয়ে যে গবেষণা করেছেন, ছবি ল্যান্ডমার্ক গবেষণা, তার গবেষণার মধ্যে আমি এই গল্পটা দিয়েছি। সেটা হলো, রাজা একবার তীর তীর প্র্যাকটিস করতে গিয়ে, আর্চারি প্র্যাকটিস করতে গিয়ে উনি ভুল করে ওনার তীর লক্ষ্যবস্তুর দিকে না গিয়ে ভুলভাবে যেখানে তীর যাওয়ার কথা না সেই জায়গায় তীর চলে গেছে, একদম খুবই গরিব এক বিধবা ভদ্র মহিলার ছেলে আহত হয়েছে। তো এটা রাজার অপরাধ হয়েছে। এখন রাজাই যে এই কাজ করেছে এটা তো তখন পর্যন্ত ভদ্রমহিলা জানেন না। আহত যে ভদ্রলোক, তীরের মধ্যে যে ভদ্রলোক আহত হয়েছে, তার মা এটা জানেন না। তো তার মা দরবারে বিচার দিয়েছে যে আমার ছেলে এরকম ভাবে তীরের আঘাতে আহত হয়েছে, আমি এই অপরাধী বিচার চাই। তো শেষ পর্যন্ত অনুসন্ধান এবং তদন্ত করে দেখা গেল যে এই তীর তীর প্র্যাকটিস করার সময় সেই রাজার বা সুলতানের হাত থেকে এই তীর গিয়ে এই ভদ্রমহিলার সন্তান আহত হয়েছে। তো কাজী, তখনকার দিনে কাজীরা বিচার করতেন, তো কাজী সমন পাঠিয়েছেন রাজাকে। এবং এই গল্প যতটা সহজে বলা যায়, কিন্তু বাস্তব অবস্থাগুলো, বাস্তব ঘটনাগুলো ঠিক এভাবে ঘটে না। কারণ প্রত্যেকটা জিনিসের সঙ্গে খুবই বড় বড় রাজনৈতিক ইম্প্যাক্ট, তাদের অফিস, তাদের ব্যবস্থাপনা এবং তাদের রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির সম্পর্ক আছে। এগুলো কোনোটাই সহজ কাজ না। রাজাকে সামান করা যে তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, তুমি আমার দরবারে বা আমার আদালতে হাজির। তো সেই বৃদ্ধ মহিলার অভিযোগ আদালতে দায়ের করা হয়েছে। আদালতের বিচারক হিসেবে কাজী রাজার বিরুদ্ধে সমন পাঠিয়েছে, ডেকে পাঠিয়েছে যে তোমার বিরুদ্ধে এরকম অভিযোগ এসেছে, তুমি আমার আদালতে বা দরবারে হাজির। এবং যথারীতি নির্ধারিত দিনে রাজা তার দরবারে, আদালতে কাজীর দরবারে হাজির হওয়ার পরে
রাজাকে বুঝিয়ে বলা হলো যে এরকম এরকম ব্যাপার, আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি আপনার তীর প্র্যাকটিসের সময় ভুল করে আহ আহ একজনকে আহত করেছেন, সেই আহতর মা আমাদের এখানে বিচার দিয়েছেন, তিনি বিচার চান এবং আপনার বিচার করা হবে। ঠিক আছে? তো বিচারে ক্ষতিপূরণ বাবদ কিছু একটা দাখিল করা হলো, দাখিল করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা। তো এখানে নাটকীয় বর্ণনাটা এই জায়গায় বা চেতনাটা এই জায়গায়, সেটা হলো যে বিচার হওয়ার পরে রাজা, যেহেতু বিচার কাজ শেষ, এখন আর সে অপরাধ মানে এখন সে অভিযুক্ত না, সে আর আদালতের বিচারাধীন না, যেহেতু বিচার কাজ শেষ, রায় দেওয়া হয়েছে এবং রাজা অপরাধী হিসেবে মানে তার নিজের ভুল বা অপরাধ স্বীকার করে নিয়ে সে রায় মেনে নিয়েছে। তো সে বলছে, সে একটা তলোয়ার বার করেছে, তারপরে বলেছে যে আজকে আমি এসেছি এখানে অপরাধী হিসেবে বা অভিযুক্ত হিসেবে, এবং আমি খুশি হয়েছি যে আপনি, আমি কে, আমার মান মর্যাদা কি, আমার ক্ষমতা কি, আপনি এগুলো বিবেচনা না করে বিচারককে বলছেন যে আপনি সঠিকভাবে বিচার করেছেন, যদি না করতেন তাহলে এই দেখুন আমি তলোয়ার নিয়ে এসেছি, আমি আপনাকে আজকে শিরশ্ছেদ। এটা হলো যে রাজার কথা। তো এর প্রত্যুত্তরে কাজী বা বিচারক বলছে যে আপনি ঠিকই বলেছেন এবং আমিও প্রস্তুতি নিয়ে বসেছিলাম। আমি যখন আপনাকে সমন পাঠিয়েছি তখন আমি কোনো রাজাকে সমন পাঠাই, একজন নাগরিকের বা একজন প্রজার ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত একজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আমি একজন অভিযুক্তকে সমন পাঠিয়েছি, এবং আমার সমন এবং আমার আদালতের মান সম্মানের দিকে, আদালতের যে ডিগনিটি আছে, আদালতের যে আইনত ক্ষমতা আছে, সেই ক্ষমতার প্রতি শ্রদ্ধা দেখিয়ে আপনি যদি আমার দরবারে হাজির না হতেন, আমার বিচার যদি আপনি মেনে না নিতেন, তাহলে এই দেখুন আমি ব্যাথ নিয়ে বসেছিলাম। এখানে ব্যাথ মানে দণ্ড, দণ্ড মানে এখানে আইনের শাসন এবং আইনের ক্ষমতার একটা প্রতীক, যে আমি এখানে দণ্ড নিয়ে বা ব্যাথ নিয়ে বসেছিলাম। আপনি যদি আমার সামনে অন্যতা করতেন, আপনি রাজা হিসেবে যদি এই বিচার না মেনে যদি অন্য কিছু করার উদ্যোগ নিতেন, আমি আপনাকে সাহায্য করার জন্য বা দণ্ড করার জন্য আমি প্রস্তুত নিয়ে বসেছি। তো এটা হলো গল্প। এই গল্পের সত্যতা কি, এই গল্প সত্যি হিস্টোরিক্যালি সত্যি এভাবে ঘটেছে কিনা, এটা সম্পূর্ণ ইমেটেরিয়াল। একটা পলিটিক্যাল কমিউনিটি, একটা রাজনৈতিক জনগোষ্ঠী যখন বিবর্তিত হয়, তার এই বিবর্তনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ঘটনার উপরিপাতন ঘটে, অনেক আহ, অনেক লেজেন্ড তৈরি হয়, লেজেন্ড, অনেক গল্প, গাথা, কাহিনী, গুরুত্বপূর্ণ অনেক গল্প তৈরি হয়। ঠিক একই রকম অনেক কলঙ্কের ঘটনা কিন্তু প্রত্যেকটা কমিউনিটিতে, প্রত্যেকটা জাতিতে থাকে। এই সকল কিছু, তার কলঙ্ক, তার ক্ষুধা, তার বেদনা, তার সংগ্রাম, তার অর্জন, তার বিসর্জন, এই সব কিছু মিলেই কিন্তু একটা জাতির একটা রাজনৈতিক কনসার্নস বা একটা তার একটা জাতীয় মন, একটা কালেকটিভ একটা কনসার্নস, একটা সম্মিলিত একটা বোধ তৈরি হয়। তো এই যে আমরা চর্যাপদ থেকে আমরা বাঙালি জাতির বা বাংলা ভাষী যে উত্থানের যে কল্পনাটা করি, যে দাবিটা করি, এই দাবিটার অনেক স্তরের ব্যাখ্যা করা যায়। এর ভাষাতাত্ত্বিক বিবর্তনের ব্যাখ্যা করা যায়, সমাজতাত্ত্বিক বিবর্তনের ব্যাখ্যা করা যায়, রাজনৈতিক বিবর্তনের ব্যাখ্যা করা যায়, ঠিক এর একটা আইনি মননের, একটা সাংবিধানিক মননের বিবর্তনেরও ব্যাখ্যা করা যায়। পরবর্তী ঘটনা আমি যেটা বলতে চাচ্ছিলাম, খুব আমি কুইকলি যাই, সেটা হলো যে মুঘল আমলেও কিন্তু অনেক ধরনের ঘটনা পাওয়া যায়, যেগুলো ঠিক একই রকম ভাবে যক্ষপালের ঘটনা, হলায়ুল মিশ্রের শেখ সুবোধের থেকে আমি যেটা বললাম, এবং হুসেন শাহী ডাইনেস্টি থেকে আমি যে গল্প বললাম, এগুলো সব গৌরবের গল্প, মানে ল এন্ড অর্ডারের গল্প, এবং যে আইন এবং অধিকারের আহ, আহ, প্রয়োগ এবং বাস্তবায়ন নিয়ে আমরা গর্ব করতে পারি। ঠিক এর বিপরীত ঘটনাও কি ছিল না? ছিল। র্যাম্পেন্ট করাপশন কি ছিল না? ছিল। অত্যাচার ছিল, পুলিশ এবং কোতোয়াল দিয়ে নানা ধরনের নির্যাতন, যেগুলো ইভেন আজকেও দেখা যায়, সেগুলো তখন ছিল। তো ওই বিপরীত সকল কিছু সংঘর্ষের মধ্য দিয়ে মানুষের যেহেতু বোধ এবং ভালোর প্রতি তার যেহেতু সমর্পণ আলটিমেটলি বেশি, ফলে ভালো বিজয়ী হয়। কিন্তু এর ভালো এবং মন্দের সংঘর্ষের মধ্য দিয়ে, অপরাধ এবং সততার সংঘর্ষের মধ্য দিয়ে কিন্তু সভ্যতার বিবর্তন হয়। যেমন ময়মনসিংহ গীতিকায় গুরুত্বপূর্ণ একটা গীতিকা আছে, মলুয়ার যে। তো মলুয়ার গীতিকা একটা প্রেম কাহিনী, মলুয়ার জীবনের বঞ্চনা এবং তার জীবনের ভয়াবহ নির্যাতন এবং নিষ্পেষণ, সামাজিকভাবে তার যে হয়রানি, সেগুলো খুব মর্মস্পর্শী বর্ণনা আছে মলুয়ার ওই ময়মনসিংহ গীতিকার যে কাহিনীটি। কিন্তু এখানে আমাদের সাংবিধানিক বা আইনি দৃষ্টিতে যে নির্যাসটা আমরা নিতে পারি, সেটি হলো, সেখানে মলুয়ার সামাজিকভাবে যে হেনস্থার যে শিকার হতে হয়, তাকে যে ভয়াবহ মানসিক এবং সামাজিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়, এই নির্যাতনের পিছনে অন্যতম দায়ী ছিল ওই প্রদেশের,
ওই লোকাল যে বিচারের যে অধিকর্তা সেই কাজীর কারণে। সেই কাজী মলুয়ার রূপে তার সৌন্দর্যে সে মুগ্ধ। এখন মলুয়াকে সে অধিকার করতে চায়, মলুয়াকে সে বিয়ে করতে চায়, মলুয়াকে সে কাছে পেতে চায়। কিন্তু মলুয়া তো সতী নারী এবং সে তার পতির প্রতি একনিষ্ঠ ভাবে সততাপূর্ণ ভাবে সে নিবিষ্ট। সে তো এরকম একজন লম্পট কাজী এবং যে কেউ এসে বললেই তো সে তার মানে অফারে সে বিগলিত হয়ে যাবে না। তো সে এটাকে নিষেধ করে, সেটাতে রাজি হয় না। এই যে মলুয়া সমাজের প্রতিষ্ঠিত শক্তিশালী আইন এবং পুলিশের ক্ষমতা যার অধীনে, সেই কাজীর প্রস্তাবকে যে সে উপেক্ষা করবে, সেই উপেক্ষার প্রতিশোধ হিসেবে মলুয়ার জীবনকে অতিষ্ঠ করে ছেড়েছে ওই সময়ের শক্তিমানকে লোকেরা, ইনক্লুডিং এখানে কাজীর এক ভয়ঙ্কর ভিলেন চরিত্র হিসেবে অঙ্কন করা হয়েছে দীনেশচন্দ্র সেনের সম্পাদিত বাংলাদেশ পত্রিকায়। তো এই ঘটনাগুলো প্রমাণ করে আমাদের সমাজের শাসনের বিভিন্ন বিভিন্ন ধরনের রূপ বা বিভিন্ন ধরনের বিবর্তন ঘটেছে, এবং শাসনের সেই সব বিবর্তনের মধ্যে মলুয়ার কাহিনীর মধ্যে যেমন নির্যাতন এবং নিষ্পেষণের কাহিনী আছে বহু, এর মধ্যে অনেক ধরনের গর্ব করার মতো কাহিনী আছে, এগুলোর মধ্যে দিয়ে আমাদের জাতিগত ভাবে বা কালেকটিভ ভাবে আমাদের যে একটা জুডিশিয়াস মাইন্ড, আমাদের নিরপেক্ষতা, সততা, মানে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা এবং ফেয়ারনেস, ঠিক আছে, এগুলোর প্রতি এক ধরনের জাতিগত এক ধরনের সমর্পণ ছিল, আমাদের আকাঙ্ক্ষা ছিল, আমাদের মধ্যে এগুলোর চর্চা ছিল। এগুলো বিভিন্ন আরো অনেক কাহিনী থেকে, সময়ের অভাবে অনেক কাহিনী বলা যাবে না, বাট এগুলো থেকে বোঝা যায়। তো মধ্যযুগের এই সময়টা যদি আমরা মানে চর্যাপদের সময় থেকে আমরা যদি দ্বাদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত বা অষ্টাদশ শতাব্দী ব্রিটিশদের অধিকার করার পর্যন্ত আসি, তাহলে সাহিত্যের যে বিপুল পরিমাণ, সরাসরি কোনো বই পাওয়া যাবে না, বেঙ্গলে আইনের কোনো আলাদা বই তৈরি হয়। খুব ইন্টারেস্টিং, মানে হিন্দু ধর্মের জন্য আইনের আলাদা কোড তৈরি হয়েছে। যেমন রঘুনন্দন ভট্টাচার্য নামে পঞ্চদশ শতাব্দীর খুবই বিখ্যাত একজন স্মার্ত, মানে লিগাল স্কলার বলে স্মার্ত ছিলেন, যিনি হিন্দু ধর্মীয় গুরুত্বপূর্ণ আইনগুলোকে কোডিফাই করেছেন, একসঙ্গে একটা বই করেছেন। এবং এখনো পর্যন্ত ভারতে মানে নতুন আইন ব্রিটিশরা 1947 সালে ছেড়ে যাওয়ার পরে হিন্দু আইনের উপরে পুরো ভারতব্যাপী হিন্দুদের আইনের ব্যাপক পরিবর্তন এসেছে। কিন্তু 1947 সালের আগ পর্যন্ত, এর আগে 400 থেকে 500 বছর হিন্দু আইনের আসলে মূল স্ট্রিমটা নিয়ন্ত্রিত হয়েছে রঘুনন্দনের পঞ্চদশ শতাব্দীতে লিখিত বিভিন্ন ট্রিটিস দ্বারা। রঘুনন্দন যেসব ট্রিটিসের উপরে নির্ভর করে তার বিভিন্ন আইনি কোডিফিকেশনের ব্যাখ্যা সংগ্রহ করেছিলেন, এগুলো আবার এর আগের বাণভট্ট নামে নবম এবং দশম শতাব্দীর একজন বিখ্যাত একজন পণ্ডিত ছিলেন, স্কলার ছিলেন, লিগাল স্কলার, তার বিভিন্ন ট্রিটিস থেকে সহায়তা নেওয়া হয়েছে। ঠিক মধ্যযুগে কোনো মানে মুসলিম ধর্মীয় কোনো লিগাল ট্রিটিস দেখা হয়েছে এখনো পর্যন্ত আমার চোখে বা আমি কোনো আলোচনায় পাইনি। এর একটা কারণ হতে পারে ষষ্ঠ শতাব্দীতে বা ষষ্ঠ শতাব্দীতে এবং ষষ্ঠম শতাব্দীতে যখন মুসলমান ধর্ম এবং মুসলিম যে বিভিন্ন ধর্মীয় রীতি এবং আচার এবং প্রথার যে উত্থান ঘটেছে, এগুলো শুরু থেকে খুবই বিধিবদ্ধ ছিল। ফলে দ্বাদশ শতাব্দীতে বখতিয়ার খিলজিদের মধ্য দিয়ে বেঙ্গলে যে পরবর্তীতে সালতানাতের যে উদ্ভব ঘটে বা মুঘলদের মধ্য দিয়ে পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের উদ্ভব ঘটবে, সেখানে মূল ধর্মীয় আইনগুলোর বিধিবদ্ধ রূপ আগে থেকে ছিল, এগুলো নতুন করে করতে হয়নি, বরং মূল ধর্মীয় আইনগুলোর স্থানীয় বিধিবদ্ধকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন ফতোয়ায়ে আলমগীর দ্বারা ফতোয়া আলমগীর বাদশাহ আলমগীরের ঠিক ব্রিটিশ আমলের ঠিক আগের যুগটাতে রচিত, কিন্তু ফতোয়া আলমগীর একটা কনসলিডেটিং একটা ট্রিটিস, মানে ভারতবর্ষে পুরো মুসলমান সম্প্রদায়ের জন্য যেসব আইন, রীতি, ধর্ম, আচার, প্রথা প্রচলিত ছিল, সেগুলোকে একসঙ্গে বিবৃত করা হয়েছে ফতোয়া আলমগীর। ফলে বেঙ্গলে বাংলায় ঠিক এরকম আলাদা ধরনের কোন ট্রিটিসের অস্তিত্ব আছে বলে আমি এখনো জানি না, বা ডেফিনেটলি খুঁজতে হয়তো পাওয়া যেতে পারে। কিন্তু বিভিন্ন নীতি এবং আচার উপদেশকতামূলক মধ্যযুগে বিভিন্ন কবিতা এবং বই রচিত হয়েছে। ইভেন আলাওয়ালের তোফা যে কাব্যগ্রন্থ আছে, সেই তোফার মধ্যেও কিন্তু আচার এবং নীতিগত বিভিন্ন নির্দেশ এবং বিভিন্ন আইনি প্রকৃতির বিভিন্ন সামাজিক আচার এবং নীতিকতার সন্ধান পাওয়া যায়। এই জন্যই বলছিলাম যে এই মানে ট্রিটিসের সরাসরি মধ্যযুগে কোনো ট্রিটিস পাওয়া যাবে না হয়তো আলাদা লিগাল থেকে, কিন্তু যে সাহিত্যিক উপাদান পাওয়া যাবে, যে তাম্রপট্টগুলো পাওয়া যাবে, যে শিলালিপিগুলো পাওয়া যাবে, যে শিলালেখ পাওয়া যাবে, যে মুদ্রা পাওয়া যাবে, মসজিদের বা বিভিন্ন দরগার গায়ে খোদিত এবং মুদ্রিত যেসব পাওয়া যাবে, লেখা চিঠি, দলিলপত্র, এগুলোর মধ্য থেকে এই বাংলাদেশের
মানে শাসন, বিশেষ করে লিগাল যে ডেভেলপমেন্ট, যে লিগাল ডেভেলপমেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো এর সাংবিধানিক যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট গুলোর পাওয়া যাবে। এর মধ্যে ফোক যে বিভিন্ন উপাদান আছে, এসব উপাদানের মধ্যেও কিন্তু সাংবিধানিক চেতনা আছে। যেমন আমরা যেটা বলছি যে গ্যারান্টিড অধিকার বা অলঙ্ঘনীয় অধিকার, সেই অধিকারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা, যেটা 1971 সালে আমরা মুক্তিযুদ্ধের যে মানে প্রক্লামেশন, রাষ্ট্রের যে মানে প্রথম যে দলিল, সেই দলিলে আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের জন্যই যে আমরা যুদ্ধ করছি, সেটা মানে সুস্পষ্টভাবে লেখা হয়েছে। এখন 1971 সালে 10 এপ্রিল আমরা যেটা লিখবো, আমরা কালির অক্ষরে লিখবো সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। এই সাম্য কিসের মধ্যে? এই সামাজিক মর্যাদা কার জন্য? এই সামাজিক সুবিচার কাদের জন্য? এগুলো মানুষের জন্য। এবং এই জিনিসে 700 বছর আগে বা 600 বছর আগে ফোক লিটারেচারে কিভাবে মানে হয়েছে, ফোক লিটারেচারেও কিভাবে সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে, আমি আপনাদেরকে এক দুইটা উদাহরণ দিই। যেমন সরাসরি আমরা নিশ্চিতভাবে কবির নাম পাই না, কিন্তু ফোকে আছে। যেমন বলা হচ্ছে, শোনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে ডেক্লারেশন, এই যে ঘোষণা যে কমিউনিটির মধ্যে থাকবে, যে ভাষাভাষীর মধ্যে থাকবে, তার রাজনৈতিক চেতনার খুবই গভীরের মর্মমূলে তার ঐক্যের চেতনা আছে, তার সাম্যের চেতনা আছে। তো এই যে 1971 সালে আমরা যে বলবো সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে আমরা রাষ্ট্র তৈরি করব, এই ঘোষণা এবং এই চেতনা এর আগের শত শত বছরের বিবর্তনের মধ্যে, মানসিক এবং আচরণিক বিবর্তনের মধ্য দিয়ে আমাদের মাঝে এসেছে। আমি আরেকটা উদাহরণ দিই। নানান বরণ গাভীরে ভাই, একই বরণ দুধ, জগৎ ভর্মিয়া দেখলাম একই মায়ের পুত। এটা মানে মানবাধিকারের ডিক্লারেশনের মানে এর চেয়ে বড় এবং সুস্পষ্ট কথা হতে পারে না। এটা একটা লিগাল ট্রিটিস আকারে কোনো আইনের বইয়ে লেখা হয়নি, কিন্তু যে জনগোষ্ঠীর চারণ এবং লোক মনমানসিকতা, যার ফোক আন্ডারস্ট্যান্ডিং এ এরকম জিনিস আসতে পারে, সেই জনগণের পক্ষে একটা ন্যায্য সাম্যতা ভিত্তিক একটা সংবিধানের সংগ্রাম অপরিহার্য ছিল। আরেকটা আছে, মানুষের মান দাও, মানুষের গান গাও, মানুষ সবার সেরা এ সংসারে। কোথায় স্বর্গ কোথায় নরক, এটা আমি আপনাদের মানে খুবই বহুল প্রচলিত, এই জন্য আমি দিলাম না। মানুষের পরস্পরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে, ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। সো এটা ডিরেক্টলি একটা মানবাধিকার এবং গ্যারান্টিড অধিকারের একটা ঘোষণা। আরেক জায়গায় আছে, জগৎ জুড়িয়া এক জাতি শুধু, সে জাতির নাম মানুষ জাতি, একই রবি শশী গ্রহ তারা মধের সাথী। ক্লিয়ার আমাদের বাঙালি কবি এবং সাহিত্যে যে আছে, এর যে রূপায়ণ আছে এবং এর যে প্রভাব আছে স্পষ্ট। কেউ মালা কেউ তসবি গলায়, তাতেই কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কার নেই। লালনের কবিতা। তো এই যে জাতপাত ভেদহীনতা, মানে এই কবিতার মানে এই লালনের এই গান বা এই কবিতার উপস্থিতি যে সমাজে থাকবে, সেই সমাজ ফেরেশতার সমাজ ডেফিনেটলি মানব ইতিহাস আমাদেরকে এই শিক্ষা দেয় না। সেই সমাজ নিষ্কলঙ্ক, সেই সমাজের সকল অধিকার মানে প্রতিষ্ঠিত, সেটাও কিন্তু আমাদেরকে নিশ্চয়তা দেয় না। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত দেয় যে সমান অধিকার এবং সকল মানুষকে এক এবং একই জায়গায় সাম্যের ভিত্তিতে অনুভব করার এই যে দাবি, এটা খুব গুরুত্বপূর্ণ। তো মধ্যযুগের পরে খুব কুইকলি আমি বলি, ব্রিটিশ আমলে তারা আমাদেরকে শোষণ করেছে এবং শাসন করেছে, কিন্তু এর মধ্যে সাম্য, মানবিক মর্যাদার কোনো গ্যারান্টি কিন্তু তারা আমাদেরকে দেয়নি। কোন কলোনিয়াল রাষ্ট্র বা কলোনিয়াল শাসকেরই কিন্তু এটা উদ্দেশ্য না সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের গ্যারান্টি দেওয়া। কিন্তু ব্রিটিশ আমলে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা হলো 1807 সালে শুধু ইংল্যান্ডে দাস প্রথা নিষিদ্ধ করা হয়। 1807 সালে। 1833 সালে ভারতে, তৎকালীন বাংলাদেশে, যেহেতু ভারতের অন্তর্ভুক্ত ছিল তখন, অখণ্ড ভারত ছিল, তৎকালীন বাংলাদেশে 1833 সালে এই মানে স্লেভ ট্রেড, দাস ব্যবসা নিষিদ্ধ করা হয়। এর আগে কিন্তু মানে ব্রিটিশরা ছাড়াও কিন্তু এর আগে বেঙ্গলে তার নিজস্ব মতো কিন্তু দাস ব্যবসা ছিল। তো যেখানে যে সমাজে দাস ব্যবসা থাকে বা দাস প্রথা থাকে, সেই সমাজে তো মানবাধিকার বা সাংবিধানিক অধিকারের অস্তিত্ব থাকতে পারে না। কিন্তু সেগুলো আস্তে আস্তে পরিবর্তিত হয়ে আমরা আধুনিক সময়ে উপস্থিত হয়েছি। 1843 সালে দাস ব্যবসা আইনত এই ভারতীয় উপমহাদেশে বা বাংলাদেশে নিষিদ্ধ করা, আইনত।
1843 সালে আইন করেই নিষিদ্ধ করা হয়েছে যে কাউকে দাস করা যাবে না, দাস বানানো যাবে না, দাস হিসেবে বিক্রি করা যাবে না, দাস অধিকারে রাখা যাবে না, এবং দাস হিসেবে কাউকে কাজে লাগানো যাবে না। সো দাস প্রথা নিষিদ্ধ করা হয়। এবং পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের অধিকারের মধ্য দিয়ে আস্তে আস্তে, যেমন ভোটাধিকার, যে কোনো সাংবিধানিক অধিকারের খুবই গুরুত্বপূর্ণ একটা মৌলিক অধিকার, কিন্তু ভোটাধিকার খুব সীমিত ভাবে ছিল। ব্রিটিশ আমলে প্রথম ভোটাধিকারের প্রবর্তন করা হয় 1891 সালের পরে, সীমিতভাবে ভোটাধিকার দেওয়া হয় 1885 সালের পরে, মেয়েদেরকে ভোটাধিকার দেওয়া হয় 1926 সালে। কিন্তু তার আগে ভোটাধিকার আবার ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়া হয়েছে, যেটা অসাংবিধানিক। যেমন 1919 সাল থেকে হিন্দু ভোটার হিন্দু প্রার্থীকে ভোট দিবে, আর মুসলমান ভোটার মুসলমান প্রার্থীকে ভোট দিবে, এভাবে বিভাজন চলেছে। কারণ কলোনিয়াল যুগ ছিল, অধিকার ছিল না, শুধু শাসন ছিল। 1947 সালে যখন দেশ ভাগ হয়েছে, তখন একটা নতুন সম্ভাবনা, একটা নতুন যুগের উত্থান ঘটেছিল। আমরা সবাই মনে করেছিলাম যে কলোনিয়াল যুগ পার হয়েছে, এখন আমরা স্বাধীন হয়েছি, আমরা নিজেদের ভাগ্য নিজেরা নিয়ন্ত্রণ করব এবং অধিকারের ভিত্তিতে সংবিধান প্রণয়ন করব। কিন্তু পাকিস্তান কাঠামোর যে শীর্ষস্থানীয় যে পলিটিক্যাল ব্যুরোক্রেটরা ছিল, যে পলিটিক্যাল অ্যারিস্টোক্রেটরা ছিল, তাদের জন্য তাদের রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং এর বোধের অভাবের কারণে সেটা সম্ভব হয়নি। 1952 সালের ভাষা আন্দোলনকে আমরা শুধুই বর্ণের এবং ভাষা রক্ষার অধিকার হিসেবে দেখে আমরা এই আন্দোলনের যে মহাজাগতিক বৃহৎ ভূমিকাকে আসলে আমরা ছোট করি। ভাষা আন্দোলনের এর উপলক্ষ এবং এর সাক্ষাৎ উপাদানটা ছিল ভাষা বটে, ভাষার অধিকার বটে, কিন্তু এর চেতনাটা নিছক ভাষা ভিত্তিক না। এর চেতনাটা হলো আসলে সাম্যের অধিকার, এর চেতনাটা আসলে গণতন্ত্রের অধিকার। গণতন্ত্র কেন? যে আমি সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গের মানুষ, আমি বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমার ভাষা, আমার সংখ্যাগরিষ্ঠ লোকের ভাষা, তাহলে তুমি কেন আমাকে বাংলায় কথা বলতে দিবে না? এই যে সংখ্যাগরিষ্ঠ ভয়েস অফ দ্য পিপল, বেশিরভাগ মানুষের মতামতের গুরুত্ব থাকা, দিস ইজ পিওর ডেমোক্রেসি। সো ভাষা আন্দোলনের চেতনা সবচেয়ে বড় এর যে প্রভাব, এটা হলো গণতান্ত্রিক বোধের উত্থান। এটা আমাদের জাতিগতভাবে আমাদেরকে প্রভাবিত করেছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে শানিত করেছে, যেহেতু একদম আমাদের 47-এর পরপরই সবচেয়ে বড় ঘটনা। এরপরে আরো অনেকগুলো ঘটনা আছে। 1971 সালে আমরা উপনীত হয়েছি, এবং এই 1971 সালে উপনীত হওয়ার পেছনে সবচাইতে বড় যে বোধ কাজ করেছে, এটা হলো একটা সাম্যের বোধ, একটা সামাজিক সুবিচারের বোধ, এবং একটা রাজনৈতিকভাবে খুবই স্বচ্ছ, অধিকার সম্পন্ন মানব সত্তার স্বীকৃতি। আমাদের সংবিধানের আর্টিকেল 11 মানব সত্তার স্বীকৃতি আছে, এরকম একটা সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা, এবং এমন এক সমাজ, এমন এক রাষ্ট্রের প্রতিজ্ঞা আমাদের মুক্তিযুদ্ধে, আমাদের শহীদ মুক্তিযোদ্ধারা এবং যারা মুক্তিযুদ্ধে গিয়েছেন, তারা এমন এক সমাজের প্রতিষ্ঠা করেছিলেন যে সমাজে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের নিশ্চয়তা থাকবে। তো এই যে সাংবিধানিক জার্নি, যেটা চর্যাপদ যদি আমাদের এই জাতির উত্থানের আদিম বা প্রাচীনতম বিন্দু আমরা মনে করি, 1972 সাল পর্যন্ত আমরা যখন প্র্যাকটিক্যালি যখন সংবিধান গ্রহণ করছি, এই বাঙালি কমিউনিটি, বাংলা স্পিকিং কমিউনিটি, তার যে রাজনৈতিক বিবর্তন এই গত 800 বছর ধরে ঘটেছে, এই বিবর্তনের মধ্যে যেমন অনেক অনাকাঙ্ক্ষিত, অনেক নৈর্থক এবং অনেক বিশৃঙ্খলাপূর্ণ যেমন অনেক ঘটনা আছে, ঠিক এর মধ্যে একটা সাম্য এবং মানবিক মর্যাদার বোধের সন্ধানের একটা নিরন্তর প্রচেষ্টা ছিল। এই চর্যাপদীয় জনগোষ্ঠী, যেটাকে বাঙালি জনগোষ্ঠী বলছি, সেই জনগোষ্ঠীর সাম্য ভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক একটা রাজনৈতিক কমিউনিটি বা পলিটি যেটাকে আমরা বলি, বা পলিটিক্যাল কমিউনিটি আমরা যেটাকে বলি, সে পলিটিক্যাল কমিউনিটি গঠনের সার্থক এবং চূড়ান্ত রূপায়ণ তারা চর্যাপদের সেই যাত্রাবিন্দু থেকে শুরু করে 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে করেছে। এবং সেই রাষ্ট্রের সবচেয়ে সার্থক এবং গুরুত্বপূর্ণ দলিল হলো 1972 সালে বাংলাদেশের সংবিধান। ধৈর্য ধরে শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।